তো তাদের ইশতেহার অনুযায়ী যেগুলো বাস্তবায়ন করবেন সেটার জন্য তাদেরকে আলাদা করে দলীয় প্রতীকে ভোট দেওয়া হয়েছে। আর যেটার জন্য তারা আলাদা করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন সেটার জন্য তাদের আলাদা গণভোট দেওয়া হয়েছে। এটা কাজ তাদেরকে প্যারালালি করতে হবে। এটা যেমন তারা করবেন, তাদের ইশতেহার বাস্তবায়ন করবেন, ওইটাও তাদেরকে প্যারালালি করতে হবে এবং একই আদেশ থেকে এটা এসেছে। একটা জিনিস দেখেন, ইভেন আমি তো ওইটা তো করতে হবেই, জুলাই সনদ এবং গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবেই। এরপর আমি বিএনপির ইশতেহারে আসি, বিএনপির একটু ইশতেহারে আসি। সেটা হচ্ছে বিএনপি ভাই একটু আগে বললেন, উনি একটা প্রথমে কথা বলেছেন যে উনাকে আসলে উনি ক্ষমতাটা বেশ অপছন্দ করেন। আমরা এটা বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে বিএনপিতে এমন অনেক মানুষ আছেন যারা তাদের জায়গা থেকে ব্যক্তিভাবে ক্ষমতা কেন্দ্রিক হওয়াটা পছন্দ করেন না, বরং মৃত্যুর আগে হলেও দেশের জন্য কিছু করে যেতে চান। যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শটাকে ধারণ করেন, বেগম খালেদা জিয়ার আদর্শটাকে ধারণ করেন। কিন্তু এই বিএনপির মধ্যে একটা বড় সুবিধাভোগী গোষ্ঠী আছে যারা বিএনপি নামক রাজনৈতিক দলটাকে ব্যবহার করে, যারা অত্যন্ত সক্রিয়, অত্যন্ত প্রভাবশালী, পলিসি মেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাদের কাছে দেশ বড় না, দল বড় না, যাদের কাছে ব্যক্তিটা বড়, যারা কোনো একটা নির্দিষ্ট স্টেক হোল্ডারকে সার্ভ করে, ওই সার্ভ করাটা যাদের কাছে বড়। এইখানে আপনি কয়েকটা জিনিস দেখেন। বিএনপির 31 দফা, এই যে বিএনপির 31 দফা, এই 31 দফা যখন আমরা দেখি, প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা। সেই কমিশনটা ঐক্যমত্য কমিশনে হলো। এখানে কিন্তু দেখেন বিএনপি বলছে এখন সংবিধান সংশোধনী করবে। 17টা সংশোধনী হয়েছে। যেই দল যখন ক্ষমতা এসেছে নিজেদের মতো সংশোধন করেছে, আরেক দল এসে বাতিল করেছে ওই সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে। সংশোধনী খেলা হয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো অগ্রগতি হয় নাই। এই জন্য তাদের প্রথম কথা সংবিধান সংস্কার কমিশন। এখন তারা বলছে না, সংস্কার করা যাবে না, সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে। তাহলে তারা যে 31 দফা দিল, প্রথম দফায় যে সংস্কারের কথা বললো, এই সংস্কারটা এখন তারা কিভাবে করবে? এটা যদি এখন তারা তাদের প্রথম দফাটা বাস্তবায়ন করতে যায়, তখনও আবার সংবিধানের তো তার বেসিক স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। এটা কিভাবে করবে? এক। 2 নম্বর, তারা তাদের জায়গা থেকে বললো যে এখানে 9 নম্বর ধারা দেওয়া আছে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো পুনর্গঠন করবে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের উদাহরণ হিসাবে আসি পিএসসি, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এই যে মানবাধিকার কমিশনগুলো, এই প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন, এই প্রতিষ্ঠানের ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য সরকার দল, বিরোধী দল, বাইরের বিভিন্ন স্টেক হোল্ডার মিলে যেভাবে এই প্রতিষ্ঠানে নিয়োগ হওয়ার কথা ছিল, সেই প্রক্রিয়াটিতে ওই বিএনপি গিয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আপনি জুলাই সনদে দেখবেন ঠিক ওই জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়া। তার মানে এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে শুধু নাম কাওয়াজতে, মানুষের চোখে শুধুমাত্র ছানি দেওয়ার জন্য, আর অন্য কোনো কিছুই না। আপনি দেখেন জুডিশিয়াল কমিশন, তাদের 10 নম্বর যে দফা 31 দফার জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, এই জিনিসগুলো তারা স্বচ্ছ প্রক্রিয়া, নিরপেক্ষ প্রক্রিয়া করতে চায়। আপনি দেখেন কয়েকদিন আগে যে কয়েকটা অধ্যাদেশ বাতিল করেছে, তার মধ্যে এই বিচারিক প্রক্রিয়ার আলাদা সচিবালয় গঠন, আলাদা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের হস্তক্ষেপ বাতিল করার যত ধরনের অধ্যাদেশ ছিল, এগুলো তারা এখন পর্যন্ত বাতিল করে রেখেছে। এরপরে আরেকটা জিনিস বলি, এই যে 13তম এখানে তাদের যে দফা, এখানে দেয়া আছে দুর্নীতি প্রতিরোধে তারা আলাদা করে একটা ন্যায়পাল নিয়োগ করবে, কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। গিয়ে দেখেন ন্যায়পালের ওইখানে গিয়ে তাদের নোট অফ ডিসেন্ট দেয়া আছে। এবং তারা এখানে 14 নম্বর দফা সর্বস্তরের আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। মানবাধিকার কমিশনে তারা এই অধ্যাদেশ যেটা ছিল বাতিল করে দিয়েছে, গুমের অধ্যাদেশ যেটা ছিল বাতিল করে দিয়েছে। এই 31 দফার যদি তারা 31 দফা শুধু মেনে নেয়, তাদের দফা জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যায়, গণভোটের ম্যান্ডেটও বাস্তবায়ন হয়ে যায়। কিন্তু সমস্যাটা এই জায়গায় না। সমস্যাটা হচ্ছে তারা যখন এই দফাগুলো করেছিল, তারা নিজেরা সাফারার ছিল। তাদের উপরে স্বৈরাচার একটা সরকার অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। কিন্তু এখন তারা যখন কথা বলছে, তারা তাদের জায়গায় ক্ষমতায়, এই জন্য তারা আগের দিনগুলো ভুলে গিয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে খুবই দুঃখজনক, 1971 আমাদের এই দুঃখের মধ্যে দিয়ে যেতে হয়েছে। 72 সালে যখন আমাদের সংবিধানটা তৈরি হয়, আর এই 24-এর পরেও যখন আমাদের জুলাই সনদ তৈরি হয়, তখন এই দুঃখের মধ্যে দিয়ে গেছে। এই দুই সময়ে তখন যারা ওই সংবিধান তৈরির 72-এর নেতৃত্বে ছিল, তারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই 24-এর জুলাই সনদ যখন তৈরি হয়, তখন বিএনপির যেই মানুষটা প্রতিনিধিত্ব করেছিল, তিনি নিজের চোখে এই জুলাই অভ্যুত্থানটা দেখেন নাই, তারা এই দরদটা বুঝেন না। এই জন্য তাদের জায়গা থেকে এখন যখন তারা ক্ষমতায় এসেছেন, তারা ওই পূর্বের যে সাফারিংয়ের যে বিষয়গুলো, প্রশ্নের উত্তর বিএনপির কারো কাছে নাই, কিন্তু বিএনপির পক্ষ থেকে গুমের অধ্যাদেশ বাতিল করে দেওয়া হয়। এর চেয়ে দুর্ভাগ্যের একটা দেশের আর কি হতে পারে? তো আমাদের সবচেয়ে কষ্টের জায়গা এগুলো, যেটা হচ্ছে কি বিএনপি আজকে সরকারে আছে, আগামীতে বিরোধী দলে যেতেও পারে। আমরা যেন এটা চিন্তা না করি কে সরকারে কে বিরোধিতা, আমরা যেন এটা চিন্তা না করি। দয়া করে আমরা যেন এটা চিন্তা করি যে এই বাংলাদেশে কালের পরিক্রমায় যেই সরকারে আসুক, যেই বিরোধী দলে থাকুক, কেউ যেন জুলুমের শিকার না হয়, অন্যায় অত্যাচারের শিকার না হয়। আরেকটা জিনিস কি ভাই, একটা ভালো কথা বললেন,
সেটা হচ্ছে যে আমাদের এই প্রেসিডেন্ট নিয়ে, যে প্রেসিডেন্টকে পারানো যায় তার তো প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, আমরা তো বলি দরকার নাই, কিন্তু অভ্যুত্থানের পর থেকে আজকে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তাকে অভয় দিয়ে রেখেছে বিএনপি, এখনো অভয় দিয়ে রাখছে বিএনপি। বিএনপি তাকে সংসদে এনেছে, বিএনপি তাকে স্মৃতিসৌধে নিয়ে যায়, জনাব তারেক রহমান তাকে সাথে করে নিয়ে স্বৈরাচারের একটা সাইন সাথে করে নিয়ে, তিনি যে স্বৈরাচারের সাফারার, তার পরিবার সাফারার, তার দল সাফারার, তার লক্ষ লক্ষ নেতাকর্মী সাফারার, সেই সাইনটাকে তিনি সাথে করে নিয়ে তার জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় ঘুরেন। এর চেয়ে কষ্টের আর কোনো কিছু হইতে পারে? আমরা আমাদের জায়গা থেকে কি দেখি? আমরা দেখি যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি রাষ্ট্রপতিকে গিয়ে প্রশ্ন করেন যে আপনি এগুলো কেন করলেন। আবার তিনি আমাদেরকে সংবিধানের যুক্তি দেখান। আপনি আমাকে একটু বলেন না, সংবিধানের কোথায় বলা আছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতিকে এই প্রশ্নটা করতে পারে? এটা তো কখনো তিনি করতে পারেন না, এটা তো তার কোনো ডেকোরামে যায় না। তাহলে যখন প্রয়োজন তখন সংবিধান, আর যখন প্রয়োজন নাই তখন এই সংবিধান কি কোনো কিছু মানি না, এভাবে একটা দেশ কখনো সঠিক পথে আগাতে পারে না। প্রথমে যে স্বাক্ষর করিনি এটার কারণ ছিল, উপযুক্ত কারণ ছিল। কারণটা হচ্ছে জুলাই সনদ, যে সনদ যেগুলো 84টা সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে, তো সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, কোন প্রক্রিয়ায় হবে, কত দিনের মধ্যে হবে, দায়িত্ব কাদের উপরে বর্তাবে, এর কোনো কিছু পলিসি ঠিক করা হয় নাই। তাহলে এই কোনো কিছু ঠিক না করে সেখানে কিভাবে স্বাক্ষর করব আমরা আমাদের জায়গা থেকে, এবং সেই স্বাক্ষরটা আমরা করলাম তারপরে হলো না, তাহলে আমরা কি কখনো আমাদের জায়গা থেকে সেই না হওয়ার দায়বদ্ধতা এড়াতে পারবো কিনা? আমরা আমাদের জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত স্বাক্ষর করে নিই যতক্ষণ না ওই পলিসিটা তৈরি হয়, ওই বাধ্যবাধকতা তৈরি হয় যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, কত দিনের মধ্যে হবে, এবং সরকার এটা করতে বাধ্য থাকবে কিনা। এবং সেই জায়গা থেকে যেদিন এটা নিশ্চিত হলো সেদিন আমরা নির্বাচনের আগে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছি। বিএনপি তাদের জায়গা থেকে এগুলো চিন্তা না করে হয়তো বিএনপি স্বাক্ষর করেছে, কারণ এখন তাদের কথা শুনে যেটা বোঝা যায় তারা চাচ্ছিল যে জুলাই সনদ কি বলতেছে বলুক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, ঐক্যমত্য কমিশন হোক, এটা শুধু পার হোক, গণভোট কি বলতেছে বলুক, এটা শুধু পার হোক, আমাদের দরকার শুধু নির্বাচনটা, নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাব, তারপর আমরা আমাদের মতো করে নিব। এখন তাদের ভাষ্য অনুযায়ী যেটা আপনি মাত্র বললেন যে তারা তাদের জায়গা থেকে বলছে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো, আমাদের মতো করে বাস্তবায়ন করব। এই প্রত্যেকটা প্রস্তাবের পিছনে নোট অফ ডিসেন্ট আছে কোনো না কোনো দলের। তার মানে কি এই যে কোনো না কোনো দলের নোট অফ সম্মতভাবে ঐক্যমত তো হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো একদম নামকা অস্তে কিছু, মানে প্রত্যেকটার পিছনে কারণ কোনো না কোনো দলের 30টার নোট অফ ডিসেন্ট পাবেন। হ্যাঁ, এখন এখানে যে 84টা আছে এর মধ্যে বিএনপির জায়গা থেকে 10টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, 74টাতে দেয় নাই। এই 74টার চেয়েও এই 10টা পালন করাটা বেশি গুরুত্বপূর্ণ, বাস্তবায়ন করাটা বেশি গুরুত্বপূর্ণ। তো এখন বিএনপির দলীয় জায়গা থেকে তাদের আলাদা স্ট্যান্ড থাকতেই পারে, আদর্শিক জায়গা থেকে ডিফারেন্ট থাকতে পারে, সেই জায়গায় তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু একটা দলের দলীয় দ্বিমত একটা দেশের উপরে তো চাপিয়ে দেওয়া যায় না, একটা জাতির উপরে চাপিয়ে দেওয়া যায় না। তাদের স্লোগান হচ্ছে সবার আগে দেশ, তাহলে দেশের স্বার্থকে তো আগে দিতে হবে। সেখানে 30টা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে অধিকাংশ যে জায়গাগুলোতে ঐক্যমত্য হয়েছে সেই জায়গাগুলো জুলাই সনদ আছে, সেটা বাস্তবায়ন করতে হবে। এখন আবার নতুন আরেকটা জিনিস এসেছে, যখন বিএনপি তাদের জায়গা থেকে এই জুলাই সনদ বাস্তবায়নের জায়গায় কথা তুলনামূলক ভিন্নধর্মী কথা বলে জনগণের যে তাদের সেন্টিমেন্ট সেই জায়গায় যখন জায়গা পাচ্ছে না, তখন তারা বলতেছে না আমরা এখন জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু এখানে গণভোট আমাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। তখন তারা গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন করা শুরু করলো। এখন তারা বলছে গণভোট অবৈধ, ইনডিরেক্টলি এই কথা বলা শুরু করতেছে। এই সংবিধান, যে সংবিধানকে সামনে রেখে বলতেছে গণভোট অবৈধ, সেই সংবিধানের সাথে বলা হচ্ছে যে কেবলমাত্র জনগণই সার্বভৌম, জনগণের অভিপ্রায়ের যে ব্যক্তি এটাই হচ্ছে হবে। এই যে 4টা প্রশ্ন দেওয়া আছে গণভোটে, আমরা হ্যাঁ ভোট দিয়েছি, তোমার এটা বাস্তবায়ন করতে হবে, যদি এটাই না হতো তাহলে তারেক রহমান কেন গিয়ে বললেন হ্যাঁ ভোট দিতে হবে? তো আমাদের জায়গাটা থেকে এটা হচ্ছে কি যে বিএনপি আসলে তাদের জায়গা থেকে, আমি জানি না তখন জনাব সালাউদ্দিন আহমেদ নিজে ঐক্যমত্য কমিশনে ছিল, তারা প্রত্যেকটা জিনিস, এই জিনিসগুলো আমরা মনে করি তাদের অভিজ্ঞতার জায়গা বেশি, তারা বুঝে বুঝে প্রত্যেকটাতে সাইন করেছে, একটা পর একটা স্টেপে গিয়েছে, তারেক রহমান হ্যাঁ ভোট দেওয়ার কথা বলেছে। কিন্তু এখন যখন ক্ষমতায় আসলো তখন তারা তাদের জায়গা থেকে দেখছে এই জিনিসগুলো যদি বাস্তবায়ন করা হয়, ক্ষমতাসীন দলের ক্ষমতা কমে যায়, ক্ষমতাসীন দলের একক ক্ষমতায় সার্বভৌম হয়ে ওঠা, স্বৈরাচার হয়ে ওঠার পথ বন্ধ হয়ে যায়, বিরোধী দলকে সুযোগ দিতে হয়, জনগণের কথা ভাবতে হয়, এককভাবে যা মন চায় তা করা যায় না। যখন ক্ষমতায় চলে আসে 2/3 বেশি ভোট পেয়ে, তখন এটা আর কারো ভালো লাগে না, কোনো ধরনের শিকল টিকল ব্যারিয়ার আর ভালো লাগে না। এই জন্য তারা তাদের জায়গা থেকে এখন ওই অধ্যাদেশগুলো বাতিল করছে কিংবা স্থগিত করছে যেগুলো দিয়ে তাদের ক্ষমতা কমে যাবে, আর ওইগুলো বাস্তবায়ন করছে যেগুলো তাদেরকে আরো শক্তিশালী করবে। এই জিনিসটা যদি কন্টিনিউ থাকে তাহলে আরো স্বৈরাচার তৈরি হবে। এটা তৈরি হওয়ার পথ, আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপি
আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমরা চাই তারা যেন ওই পথে না যায় যেই পথ বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। আমাদের জায়গা থেকে সার্বিকভাবে জনগণের সাথে রাষ্ট্রের সরকারি দলের কিংবা বিরোধী দলের এই যে ক্ষমতার যে ভারসাম্যটা, এটার জন্য এই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বাস্তবায়ন জরুরি, এবং এটা বিএনপিকে করতেই হবে। মানে বিএনপি কি তাহলে এই জুলাই সনদ নিয়ে এক ধরনের সংকটের মধ্যেই পড়েছে? এটা পড়ার কথা না, তারা আসলে কি ক্ষমতার দ্বন্দ্বে পড়েছে, সংকটে তো পড়ার কথা না। তারা তো জুলাই সনদকে এগ্রি করেই সাইন করেছে, জুলাই সনদে তারা তো গণভোটে হ্যাঁ বলেছে। তার মানে ক্ষমতায় আসার আগে পর্যন্ত তারা সংকটে পড়ে নাই। কিন্তু এখন যখন 2/3 বেশি আসন তাদের হাতে, যেহেতু ওই সংবিধানকে সামনে আনলে 2/3 আসন অনুযায়ী বা মতামত অনুযায়ী সংসদে যা ইচ্ছা তা করা যায়, এখন তাদেরকে ওই ক্ষমতার মোহটা পেয়ে বসেছে। তো আমরা আমাদের জায়গা থেকে বিএনপিকে 5 বছরের আগে হবে, 10 বছর হবে, মানুষ তার আকাঙ্ক্ষাকে অপূরণ রাখতে চায়। তার মানে হচ্ছে রিপন ভাই, ভালো রাজনীতির দিকে আমরা ভালো রাজনীতির দিকে আপনাকে এগোতে হবে। ভালো রাজনীতির সূচনা করার জন্যই আমাদের, ভালো রাজনীতির সূচনা করবার জন্যই তো জুলাই। আমি বলছি সেটা বাস্তবায়ন করার জন্যই তো আমরা একটা সর্বদলীয় কমিটি করার কথা বলেছি, এই আইনগুলো সংশোধন করার জন্য, এগুলো আরো প্রোজ এন্ড কনস ডিসকাস করার জন্য। এখানে যে গত তত্ত্বাবধায়ক সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করেছেন, দেখা গেল অনেক কিছু ডিসকাস হয়েছে, সেগুলো যেমন আসেনি, অনেকগুলো ডিসকাস হয়েছে অথচ ভিন্নভাবে এসেছে। সুতরাং সেগুলোকে তো আপনার কিছু সংশোধন তো করতে হবে। আপনি কোনো দেশে, এমনকি বাংলাদেশে যদি আপনি ধরেন বহু অধ্যাদেশ, আপনি 111-এর পরে তখনকার সরকার যে অধ্যাদেশগুলো নিয়েছিল সেগুলো মোস্ট অফ দেম রিজেক্টেড হয়েছে। অলমোস্ট কিন্তু আপনার 98 অর্ডিন্যান্সেস অ্যাজ ইট ইজ 98-এর মতো উত্থাপিত হয়েছে, গ্রহণ করা হয়েছে। 134টার মতো মানে আপনার অধ্যাদেশের মধ্যে 98টা অলরেডি, চিন্তা করতে পারেন, নিয়ার অ্যাবাউট 100 অধ্যাদেশ অলরেডি সরকার অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করেছে। এটা তো একটা রেয়ার ঘটনা। কিন্তু সব গুরুত্বপূর্ণ গুলো তো নো আবার এখানে মানে আমি তার একটু তার মানে হিজ ইয়াং ম্যান, আমি তরুণদের খুব পছন্দ করি, ভালোবাসি, কারণ তাদের স্বপ্নটাকে, আমার একজন খুব পছন্দের নেতা আমেরিকাতে আছে, তার নাম হচ্ছে বার্নি স্যান্ডার্স, সিনেটর বার্নি স্যান্ডার্স। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে হোয়াই ইয়াং পিপুল সাপোর্টস হিম। বার্নি স্যান্ডার্সের মতো একটা প্রায় 85-90 বছর বয়স্ক মানুষকে ওখানকার যুবকেরা, মার্কিন যুবকেরা কেন পছন্দ করে? তো ওয়ান অফ দ্য রিজন হোয়াট আই ফাউন্ড, এক্সকিউজ মি, সেটা হলো ওই তরুণদের স্বপ্নের কথা বার্নি স্যান্ডার্স, ওই প্রবীণ মানুষটি, বৃদ্ধ মানুষটি বলেন। আমি বয়সে নিঃসন্দেহে তাদের দ্বিগুণের বেশি বয়স আমার, তাই না? কিন্তু আমি ওই বার্নি স্যান্ডার্সের মতো এখনকার তরুণদের, যুবকদের মতো স্বপ্ন দেখি এই দেশটাকে নিয়ে। আমি যে কথাটি বলতে চাই যে আমাদের যে সংবিধান সংশোধন কমিটি যেটা পার্লামেন্টে করার কথা বলা হয়েছে, সেখানে রাজনৈতিক দল সবাই মিলে যদি অংশ নেন, তাদের বেস্ট মানে প্রপোজালসগুলো তারা যদি দেন, দেশের জন্য একটা চমৎকার জিনিস হতে পারে। আপনাকে ইউ ডোন্ট নিড টু হায়ার এনি এক্সপার্ট পিপল ফর কনস্টিটিউটিং এ কমিশন গঠন করতে। আপনার কাছ থেকে শুনবো আবার রিপন ভাই, আমরা একটু সার্জি চালম আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। সেগুলো করা হবে বলছেন রিপন ভাই, এবং ইমিডিয়েটলি করা হবে, এবং ভালো রাজনীতি সূচনা করা না গেলে আবারও তিনি অভ্যুত্থানের একটা আশঙ্কা করছেন। ভালো রাজনীতি আমরা শুরু করতে পারলাম না কেন, এখনো পারবেন না কেন? জুলাইয়ের রক্ত বা জুলাইয়ের দগদগে ক্ষত তো এখনো শুকায়নি। আমার কাছে যেটা মনে হয় ভাই, এই ভালো রাজনীতি শুরু করার সুযোগ আমাদের বর্তমান বিরোধী দল পেতে পারতো, বিএনপি পেতে পারতো। জনগণ তাদের জায়গা থেকে আমার কাছে এটা মনে হয় সর্বশেষ বারের মতো বিএনপিকে এই সুযোগটা দিয়েছে। এই সুযোগ কিন্তু জনাব তারেক রহমানের পাওয়ার কথা ছিল না, এই সুযোগটা ছিল বেগম খালেদা জিয়ার। বেগম খালেদা জিয়ার এই সুযোগটা, তার ওই সাফারিংস, তার ওই জেলখানায় এই বৃদ্ধ বয়সে নিরপরাধ একটা মানুষ, একজন মহিলা মানুষ দিনের পর দিন জেলের ভিতরে থেকে এভাবে অসুস্থ হয়ে মারা গেলেন, সেই সুযোগটা উপরি পাওনা হিসেবে তারেক রহমান পেয়েছেন, জনগণের পক্ষ থেকে উপহার হিসেবে। তারেক রহমান যদি এই সুযোগটা কাজে লাগাতে না পারেন, আমি আপনার থেকে বলে দিচ্ছি, বিএনপিকে এটার জন্য সাফার করতে হবে, আগামীতে বাংলাদেশকে সাফার করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে তাদের উপরে আস্থাটা রাখতে চেয়েছিলাম, স্টিল এখন পর্যন্ত রাখতে চাই আমরা, কিন্তু যখন আমরা তাদের কথার সাথে কাজের মিল পাই না, তখন আমরা আমাদের জায়গা থেকে রাস্তায় পর্যন্ত আমাদের যেতে হয়েছে, রাজনৈতিক কর্মসূচি। যেমন আপনি দেখেন, তারা তাদের যে 31 দফা, এখানে স্পষ্ট করে লেখা, তারা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে স্বশায়িত করতে চায়, ক্ষমতাবান করতে চায়। তারা কি করলো? একটা নির্বাচিত সরকার আসলো, তাদের তো এসে প্রথম এই স্থানীয় যে জায়গাগুলো, এগুলোকে আরো শক্তিশালী করার জন্য স্থানীয় নির্বাচন দেওয়ার কথা ছিল, কিন্তু তারা কি করলো? স্থানীয় জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন পৌরসভার এই যে জায়গাগুলো কিংবা সিটি কর্পোরেশনের জায়গাগুলো, স্পেশালি জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনে, তারা তাদের দলীয় যে নেতাকর্মীরা নির্বাচনে হেরে গিয়েছে, জাতীয় নির্বাচনে, কিংবা যারা বঞ্চিত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করা শুরু করলো। স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের দলীয় লোকজন পুনর্বাসন করার জায়গা, প্রথম প্রতারণা। দ্বিতীয় জায়গা, তারা তাদের জায়গা থেকে আমরা দেখছি বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান, দেশের অর্থনীতি ভঙ্গুর, তারাও বলছে, আমরা বলছি। এই ভঙ্গুর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা উচিত ছিল, কিন্তু এমন একটা মানুষকে করলো যে মানুষটি তার দলীয় নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য ছিল, যেই মানুষটি নিজে একজন ঋণ খেলাপি, যে মানুষটা একজন গার্মেন্টস ব্যবসায়ী। এই মানুষটা, একজন ঋণ খেলাপি মানুষকে আপনি গভর্নর দিয়ে কি আশা করেন বাংলাদেশটাকে আপনি ঋণ খেলাপি বানাবেন? এটা তো আমাদের স্বপ্নের সাথে প্রতারণা। আমরা যখন আমাদের জায়গায় দেখি যে তারা বাংলাদেশকে শিক্ষার দিক থেকে গুণগত মানে বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে চান, আমরা দেখলাম তারা আসার সাথে সাথেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আগের যারা অন্তর্বর্তীকালীন সময়ের ভিসি ছিলেন তাদেরকে নামিয়ে তারা দলীয় ভিসি নিয়োগ দেওয়া শুরু করলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যিনি উপাচার্য, তিনি বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক। তাহলে শিক্ষা প্রতি হলে কি তারা শেষ করি, হ্যাঁ বলতেছি, ফাইন। আমাদের কথাটা এই জায়গায়, দলীয় হলে সমস্যা কি সমস্যা এই জায়গায় না। আমাদের কাছে কি দলীয় মানুষটা ছাড়া যোগ্য মানুষ ছিল না? আমরা যখন ওই দলীয় মানুষটাকে ওইখানে দেখি, ওই দলীয় মানুষটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সার্ভ করার আগে চোখের সামনে এই স্বপ্ন দেখে যে কিভাবে আমার দলকে সার্ভ করে পরের বার আমি আমার এলাকার এমপি হইতে পারি। এরকম অসংখ্য আওয়ামী লীগের আমলে আমরা ভিসিকে দেখছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ছিল মিজানুর, তিনি বলতেন যে আমার ভিসিশিপ লাগবে না, আমি যুবলীগের সভাপতি হইতে চাই। তো আমরা তো বাংলাদেশের এত বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের মানুষদেরকে দেখতে চাই না। তাদের হাতে কি এরকম মানুষ নাই? বাংলাদেশে এরকম শিক্ষাবিদ নাই? তিনি তার জায়গা থেকে রাজনীতি করুক, আর যেই মানুষটা শুধু শিক্ষা নিয়ে থাকবে সেই মানুষটাকে ওইখানে দিক, তার এই কাজগুলো করতে পারতো, কিন্তু করে নাই। এবার দেখেন কেন আমরা মনে করছি যে আমরা প্রতারণার শিকার হয়েছি। বিএনপি তাদের জায়গায় এই 31 দফায় যে শব্দগুলো লিখেছে, যেগুলোর তারা নিজে, যেগুলোর দ্বারা জুলুমের শিকার হয়েছিল, এই জিনিসগুলো হচ্ছে মানবাধিকার, গুম, পুলিশের দ্বারা নির্যাতনের শিকার হয়েছিল, কোর্টের আদালতে মিথ্যা মামলায় চক্কর কাটতে হয়েছে, দুদকের দ্বারা মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে, ব্যাংকের মাধ্যমে তাদেরকে হয়রানি করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে মামলায় ঢুকে দেওয়া হয়েছে। এই যে শব্দগুলো বললাম, এই প্রত্যেকটা সংক্রান্ত অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে। যখন এই জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে দেখি, তখন আমরা হতাশ হই এবং আমরা মনে করি যে তারা ক্ষমতা এসে ক্ষমতার মোহে তারা জনগণের সাথে আবার নতুন করে প্রতারণা করা শুরু করছে। আমি একদম স্পষ্ট করে বলি, জনাব তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে প্রধানমন্ত্রী হিসেবে তাকে তোষামোদি করে কোনো কথা আমরা বলবো না। একটু আগে ভাই যে কথাগুলো বললেন, এটা ওনার স্ট্যান্ড, এবং এই স্ট্যান্ড বিএনপির এখন অসংখ্য মানুষের অধিকাংশ জায়গা অমিল পাচ্ছি, এবং হতাশ শুধু আমরা হচ্ছি না, বিএনপির অ্যাকচুয়াল বিএনপি পন্থী, বাংলাদেশ পন্থী যে মানুষরা, তারা হতাশ হয়ে যাচ্ছে। ইভেন আমি এখানেই ধরেন বলি, সাপোজ ভাই আছেন বা আমি, অসংখ্য বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে কথা হয়েছে, টকশো করা হয়েছে, এমনও অনেকজন বলে ফেলেছেন যে তোমরা তো তোমাদের মনের কথাটা বলতে পারো, এই জন্য কথা বলা তোমাদের জন্য সহজ হয় টকশো টেবিল থেকে সব জায়গায়। আমরা মনে যেটা বিশ্বাস করি আমরা ওইটা বলতে পারি না দলীয় কারণে, বললে দলের বিপক্ষে চলে যাবে, এই জন্য আমরা সব জায়গায় ঠিকমতো বলতে পারি। আই মাস্ট সে হি ইজ নট এ গুড লিডার, হি ইজ নট এ গুড লিডার। কারণ যিনি, আমাদের দলটা এত ডেমোক্রেটিক যে সে যদি ভিন্ন, মানে সাবজেক্টকে আলোচনায় আছেন, আচ্ছা সরি, আমি না, এটা হচ্ছে কি যে আমাদের দলের মধ্যে কিন্তু দলের মধ্যেই ভিন্ন মত প্রকাশ করার মতো এত স্কোপ আছে, এত ডেমোক্রেসি বিষয়টা প্র্যাকটিস করে। আমি যদি তার নির্বাচনী এলাকায় তিনি যার সাথে প্রতিনিধিত্ব করেছেন, নওশাদ জামির, ব্যারিস্টার নওশাদ জামিরের কথা যদি আমি বলি, নওশাদ জামিরের উপর আমি গতকালকে আমি একটা রিপোর্ট পড়ছিলাম, আমি বেশ লেট নাইটে খুব মনোযোগ দিয়ে পুরো শব্দগুলো পড়ছিলাম। অ্যাজ এ মেম্বার অফ দ্য কমিটি পার্লামেন্টে তিনি এই যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে তিনি যে ভিন্ন মত প্রকাশ করেছেন এবং লিখিত বক্তব্য দিয়েছেন, এটা একমাত্র বিএনপির মতো রাজনৈতিক দলে এই গণতান্ত্রিক চর্চাটা করা সম্ভব। এটা প্রেসিডেন্ট জিয়ার আমলে করা গেছে, হবে। ওই কথাটা আমি আবারও যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে গুম কমিশন বলেন, মানবাধিকার কমিশন, ইয়েস হি ইজ রাইট, সবচেয়ে সাফারার, কিন্তু বিএনপি এটাকে মোর রিফাইন্ড ওয়েতে, আরো এফেক্টিভ ওয়েতে বিএনপি এটা প্রেজেন্ট করে। আমরা একটু এটা নিয়ে হতাশা, ওই লাইনটা থেকে শুরু করি, বিএনপি মোর রিফাইন্ড অ্যান্ড ইফেক্টিভ ওয়েতে এটাকে উপস্থাপন করতে চায়। তাহলে আমার কথা হচ্ছে, এটা ঐক্যমত্য কমিশনে করলো না কেন? সেখানে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি তার জায়গা থেকে প্রত্যেকটা অধিবেশনে বা প্রত্যেকটা ক্ষেত্রে তিনি অংশগ্রহণ করেছিলেন, তাহলে সেখানে করেন নাই কেন? আমরা মনে করি যে বিএনপি এখন তাদের জায়গা থেকে এটা মোর ইফেক্টিভলি এটাকে করবে না, রিফাইন্ড ওয়েতে করবে। কোনভাবে রিফাইন্ড ওয়েতে? বিএনপির মতো করে রিফাইন্ড ওয়েতে, সুবিধাজনক অবস্থায়, যেন তারা ক্ষমতায় সুবিধাজনকভাবে এই জিনিসগুলো যেন তাদের বাধা না হয়ে দাঁড়ায়, তারা যাতে উপভোগ করতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা করে বিএনপি যখন এই ক্ষমতার পরিবর্তনটা হবে, বিএনপির আবার সুযোগ হবে না এটা ঠিক করে যাওয়ার, এবং এই কাজগুলো যদি করে যায় বিএনপি পরের বার ক্ষমতা আসার চিন্তা করতে পারে না।
সেটা তারা যদি এবার সরকারি দলও হয়, পরের বারও তারা কখনোই জনগণ তাদেরকে ওই রায়টা দিবে না। তো তখন তারা এটা কেন ভুলে যাচ্ছে? তারা এটার ভিকটিম হওয়ার সম্ভাবনা আছে যদি ভালো ওই ধরনের উদারমনা রাজনৈতিক দল না হয়। তো আসলে দিন শেষে আমাদের কথাটা কি, যে আমরা আমাদের জায়গা থেকে চাই যে বিএনপি যেন তাদের এই পূর্বের যে দিনগুলি আপনি দেখেন, আমরা শেষ করতে চাচ্ছি স্যার। হ্যাঁ, আমি শুধু কয়েকটা লাইন বলে শেষ করি, যে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নিজে বলে গিয়েছেন যে এই যে সংবিধানটা, এই সংবিধান যখন জনগণের সরকার আসবে এই সংবিধান ছুঁড়ে ফেলবে। জনাব তারেক রহমান কয়েক বছর আগে, না এটা শুনেন, এটা হচ্ছে কি, আপনি দেখেন কয়েকদিন আগে জনাব তারেক রহমান একটা বক্তব্য আছে, কয়েক বছর আগে তিনি তার জায়গা থেকে একদম স্পষ্ট করে বলেছেন, আমার ফোনে ভিডিও আছে, যে এই সংবিধানটা হচ্ছে আওয়ামী লীগের এজেন্ডা। এবং যারাই তাদের সাফারার ছিল ওই টাইমে, আমাদের মহাসচিব সাহেব থেকে শুরু করে রুহুল কবির রিজভী সাহেব, প্রত্যেকের এই স্টেটমেন্ট আছে, প্রত্যেকটা ভিডিও স্টেটমেন্ট আছে। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই অতীতটাকে খুব দ্রুত ভুলে যাওয়া শুরু করছি, এবং বিএনপি সামনে থেকে যদি এই জিনিসটা করে, এটার জন্য বিএনপিকে সাফার করতে হবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে এককভাবে শুধু একটা দল তো সাফার করবে না, এটার জন্য দেশকে সাফার করতে হবে, মানুষকে সাফার করতে হবে। তো এই জন্য ভাই যেমন শুরুতে একটা জাস্ট কথা বলেছিলেন, আমি নোট করে রেখেছি, ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে এরকম, যে একতরফাভাবে এই ইন্টারিম এই রেফারেন্ডামটা দিয়েছে, গণভোটটা দিয়েছে। ফ্যাক্ট হচ্ছে কি, এই যে এই কথাটাই কিন্তু যৌক্তিক কথা না, এবং এই কথাটা কিন্তু সত্য না। এটার গণভোট যে হবে এটা সবাই মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত হয়েছে। বরং জনাব সালাউদ্দিন আহমেদ, আমি শেষ করি, হ্যাঁ ঠিক আছে, বরং জনাব সালাউদ্দিন আহমেদ এটা নিয়ে যুক্তি তর্ক করেছে যে গণভোটটা নির্বাচনের দিন হইতে হবে। আমরা বলেছি না, গণভোটটা আগে হইতে হবে। এটা এখন আবার সংসদে গিয়ে বলতেছে, সংসদে যাওয়ার আগে বলেছিল জুলাই সনদ আমরা মানি, গণভোটও মানি, সংসদে গিয়ে বলতেছে যে না, সেই গণভোট না, ওই আমাদের যে নির্বাচনের ভোট ওইটাতে আমরা জিতেছি, ওই ভোট দিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবো। আমরা জুলাই সনদের পক্ষে আছি, কিন্তু গণভোট অবৈধ। কয়েকদিন পরে দেখবেন জুলাই সনদ তাদের সামনে যখন আসবে বাস্তবায়ন করার জন্য, তখন এটাকে তারা সংশোধনীতে পাঠাবে। যেই সংশোধনী এসে অন্য কেউ এসে আবার উচ্চ আদালতে নিয়ে বাতিল করে দিতে পারে। এভাবে পুরো রাষ্ট্রকে বিপদের মুখে ঠেলে দেওয়ার মতো সাহসিকতা কিংবা দুঃসাহস বা অপসাহস এটা যেন বিএনপি না দেখায়। এর জন্য বিএনপিকে তাদের জায়গা থেকে সাফার করতে হবে, বাংলাদেশকে সাফার করতে হবে। রিপন